ওর ভালোর জন্য। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দলগুলোর বৈঠক। যোগ দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন। দ্রুত নির্বাচনের রোডম্যাপ চায় দলটি। 17 বছর পর মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বরণ করলেন নেতাকর্মীরা। জিয়াউর রহমানের সমাধিতে জানাবেন শ্রদ্ধা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আদিবাসী ছাত্র জনতার পদযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, শব্দবোমা ও জলকামান নিক্ষেপ, কয়েকজন আহত। দেশে এইচএমপি ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম প্রাণহানি। মহাখালী সংক্রামক হাসপাতালে মারা গেছেন 30 বছর বয়সী নারী। সমালোচনার মুখে বাড়তি ভ্যাট আরোপের সিদ্ধান্তে পরিবর্তন আনছে সরকার। রেস্টুরেন্টে বাড়তি কর প্রত্যাহার করে প্রজ্ঞাপন। দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ। ব্রিটিশ মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর ইলন মাস্কের টুইট। এবং দুর্বার রাজশাহীর বেতন বিতর্কে নতুন মোড়। বিসিবি পরিচালকের অকপট মন্তব্য, সংগঠকদের সঙ্গে আলোচনার আশ্বাস। Rainbow Paints, the color of joy. দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একতাতেই অন্তর্বর্তী সরকারের জন্ম, একতাই এই সরকারের শক্তি। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই সরকার জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রস্তুত করতে চায়। তিনি বলেন, 5 আগস্টে জাতি যেভাবে ঐক্যবদ্ধ ছিল, সেই একতা ছাড়া কোনো উদ্যোগই সফলতার মুখ দেখবে না। ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম, আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে। সবাই যদি আমরা একত্রে যাই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ, আমরা তো আছি, জেগে আছি, এখন আমরা ভোতা হয়ে যাইনি, আমাদের অনুভূতি ভোতা হয়নি, এখন আমাদের অনুভূতি এখনো সে চাঙ্গা আছে। আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে আছি এবং আপনারা দোয়া করবেন। আমি যতদিন আছি এই একতা নিয়েই থাকব, কাজে সেই পথেই আমাদেরকে চলতে হবে। দর্শক, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজনের সঙ্গে একটি সর্বদলীয় বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী জয়। জয়, বৈঠকে কারা কারা অংশ নিচ্ছেন বলে জানতে পেরেছেন, আর বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে বৈঠক নিয়ে জানাবেন আমাদের। সোহাগ, আপনি নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যে বিকেল 4টার সময় আনুষ্ঠানিকভাবে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকটি শুরু হয়, যেখানে জামাত ইসলামী, গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যোগ দিয়েছেন এই বৈঠকে। এছাড়াও নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও কিন্তু একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিয়েছেন এবং আমরা জানতে পেরেছি যে বিকেল 4টার সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে এই বৈঠক শুরু হয় এবং তার
উদ্বোধনী বক্তব্যে তিনি যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়েছেন, যে তিনি বলেছেন যে ঐক্যবদ্ধভাবে সকলের মতামতের ভিত্তিতেই কিন্তু একটি ঘোষণাপত্র তৈরি হওয়া উচিত। এবং তিনি যে কথাটি বলেছেন যে যদি এই জুলাই ঘোষণাপত্র যদি ঐক্যবদ্ধভাবে না দেয়া যায় তাহলে এটি শক্তিশালী এবং গ্রহণযোগ্য হবে না, এবং তিনি চান যে একটি শক্তিশালী এবং গ্রহণযোগ্য ঘোষণাপত্র তৈরি হোক। এবং এই ঘোষণাপত্রের স্বরূপ কি হবে তা নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তাদের অবস্থান থেকে তাদের মতামত দিচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছেন, নাগরিক কমিটির নেতৃবৃন্দ রয়েছেন, তারা তাদের নিজস্ব অবস্থান থেকে কিন্তু বিভিন্ন মতামত তুলে ধরছেন এবং তার ভিত্তিতেই একটি ঘোষণাপত্র তৈরি করার প্রচেষ্টা সরকার নেবে বলে ডক্টর ইউনূস নিশ্চিত করেছেন। এবং তিনি বলেছেন যে যতদিন তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকবেন তিনি চেষ্টা করবেন যে সকলের মতামতের ভিত্তিতেই সরকার পরিচালনা করার। তো এই বৈঠকটি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমরা যতদূর জানতে পেরেছি যে সন্ধ্যা 7টা পর্যন্ত এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং এই বৈঠকের পর আসলে বৈঠকে কি কি আলোচনা হলো, ঘোষণাপত্রের কাজ কতদূর এগোলো সেই বিষয়ে ধারণা পাওয়া যাবে যখন এই বৈঠক শেষে সংশ্লিষ্টরা এসে বৈঠকের বিস্তারিত আমাদের কাছে জানাবেন। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ খবরাখবর। সোহাগ। জয়, আপনাকে ধন্যবাদ। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অবিলম্বে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে রাজধানীর বাড্ডায় আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের অনুদান ও আহতদের হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, ভারতের মদতপুষ্ট কিছু রাজনৈতিক দল অস্থির হয়ে যাচ্ছে শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বাসন করার জন্য। ভারত বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমাদেরকে নতুন মানবিক সাম্য, আমাদেরকে একটি জোরালো গণতান্ত্রিক শক্তির উপর আমাদেরকে দাঁড়াতে হবে। আমাদের এই দেশে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমাদের এই দেশে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে। আমরা যাতে মুক্ত কণ্ঠে কথা বলতে পারি, এইটার জন্য যে সমস্ত আইন প্রণয়ন করা দরকার সেগুলো নিশ্চিত করতে হবে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সব মামলায় খালাস পাওয়ায় 17 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্বাগত জানালেন হাজারো নেতাকর্মী। ব্যানার, ফেস্টুন, ঢাক ঢোল বাজিয়ে উদযাপন করছেন দিনটি। তাকে শুভেচ্ছা জানাতে কেউ এনেছেন ফুলের মালা, কেউ এনেছেন ডোরা। নেতাকর্মীদের চাওয়া, আবারও নেত্রকোনার বিএনপির হাল শক্ত হাতে ধরবেন লুৎফুজ্জামান বাবর আর কাজ করবেন দেশের উন্নয়নের জন্য। গত মঙ্গলবার চট্টগ্রামে আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। দর্শক, কারামুক্ত হওয়ার পর বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। অল্প কিছুক্ষণের মধ্যেই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে আসবেন এবং ইতিমধ্যে কিন্তু তার আগমনকে কেন্দ্র করে হাজার হাজার নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সমবেত হয়েছেন। এবং আমরা জানতে পেরেছি যে তার যে সংসদীয় আসন নেত্রকোনা থেকে কিন্তু নেতাকর্মীরা দুপুর থেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে। 17 বছর কারামুক্তির পর যে কারামুক্তি, সে কারামুক্তিটি তারা স্মরণীয় করে রাখতে চান এবং ইতিমধ্যেই
এই মাজারে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা কিছুক্ষণের মধ্যেই লুৎফুজ্জামান বাবর এখানে আসবেন এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হয়েছে আওয়ামী লীগ সরকার বিনা কারণে মিথ্যা মামলায় লুৎফুজ্জামান বাবরকে কারাবন্দী করেছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে, এবং তারা আজকে তাদের প্রিয় নেতাকে তারা স্বাগত জানাতে ইতোমধ্যেই কিন্তু লুৎফুজ্জামান বাবর জিয়ার মাজারে উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানানোর জন্য এগিয়ে যাচ্ছে, ফুলের মালা দিয়ে তারা তাদের প্রিয় নেতাকে কিন্তু বরণ করে নিচ্ছে। এবং আজকে লুৎফুজ্জামান বাবরের কারামুক্তি, সে কারামুক্তিটি কিন্তু আমরা জানি যে তার বেশ কয়েকটি মামলা ছিল, 11টি মামলা, এবং একটি মামলা যাবজ্জীবন ছিল, 2টি মামলা মৃত্যুদণ্ড ছিল। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু সবগুলো মামলা থেকে তিনি খালাস পান এবং খালাসের পর এবং বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম, সে কারণে কিন্তু আমার ক্যামেরা পার্সনের কাজ করতে সমস্যা হচ্ছে। আমরা চেষ্টা করছি মাধ্যমে বাবুকে দেখার জন্য। সাইফুল, আপনাকে ধন্যবাদ, আপনি থাকবেন, আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। আদিবাসী ছাত্র জনতার উপর নৃশংস হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশি শব্দবোমা ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালায়। যাত্রা শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এর আগে বুধবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে আদিবাসী ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটে। স্টুডেন্টস ফর সভরেন্টি নামক একটি প্ল্যাটফর্মের ব্যানারে আসা লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত 20 জন আহত হন। আজকে এই পর্যন্ত দেখেছি আমরা 6 জনকে রিকশা দিয়ে একজন পথচারী পা ভেঙে দিয়েছে। আমরা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সেই বিক্ষোভ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিতে যাচ্ছিলাম। দেখুন নির্লজ্জভাবে পুলিশ কোনো ধরনের উস্কানি ছাড়া আমাদের উপর লাঠিচার্জ করেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে। আমাদের প্রায় 10 জনের মতো বন্ধু তারা আহত। দর্শক, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের 5 মাস পরেও এখনো নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পুলিশ সদস্যরা। এখনো আসামি গ্রেপ্তারে প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছেন তারা। পাশাপাশি গ্রেপ্তারকৃত আসামিদের নিরাপত্তা দিতেও ব্যর্থ পুলিশ। অপরাধ বিশ্লেষকরা বলছেন, দ্রুত এমন পরিস্থিতি কাটিয়ে উঠতে না পারলে সামনে ভয়াবহ নিরাপত্তা সংকটে পড়বে দেশের মানুষ। মাসুদ সুমনের বিশেষ রিপোর্ট আর ছবি তুলেছেন আহসান সুমন। 5 জানুয়ারি নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়ায় এভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামকে। হত্যাকাণ্ডের সময় শফিকুলের গায়ে ছিল না পুলিশ বাহিনীর পোশাক। এর আগে গত 22 নভেম্বর পুলিশ বাহিনীর পোশাক পরিহিত ও ডিউটিরত অবস্থায় চট্টগ্রামে দিনে দুপুরে পুলিশের উপর হামলা করে ছিনিয়ে নেওয়া হয় বিস্ফোরক মামলার আসামিকে। 22 ডিসেম্বর আশুলিয়ায় আর 7 জানুয়ারি ভোলার বোরহানুদ্দিনেও আসামি ধরতে গিয়ে আহত হন 3 পুলিশ অফিসার। অভ্যুত্থান পরবর্তী গত 5 মাসে পুলিশ সদস্যদের উপর এমন আক্রমণের ঘটনা কি স্বাভাবিক? জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে মামলাগুলো হয়েছে, যারা অভিযুক্ত সেটি একটু স্বল্প সময়ের মধ্যে নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি সমাধান করা সম্ভব না হয়, এটি যত সময় লাগবে তত আইন বহির্ভূত কর্মকাণ্ডর উৎপত্তি অথবা সৃষ্টি কিন্তু সবচেয়ে বেশি হবে। এই অপরাধ বিশ্লেষক বলছেন, পুলিশের প্রতি জনগণের আস্থা ফেরানোর এখনই গুরুত্বপূর্ণ সময়। পুলিশ আবার যদি নিরাপত্তা ঝুঁকির মধ্যে নিজেরাই থাকে কিংবা নিজেরাই যদি নিজেরা যে কর্মকাণ্ডগুলো পরিচালনা করে সেগুলোর প্রতি যদি নিজেরাই আস্থা সৃষ্টি করতে না পারে, তখন সাধারণ মানুষ তারা যে ভালো হয়েছে, সংশোধিত হয়েছে, এই আস্থাটা কিভাবে রাখবে? পুলিশ যাদের যে অপরাধীদের বা অভিযুক্তদের বিচার করবে, কিন্তু পুলিশের মধ্যে থেকে যারা অভিযুক্ত তাদের বিচার কতটা হচ্ছে? ঘটনা এখানেই শেষ নয়। পুলিশের নিরাপত্তা হেফাজতে থাকা আসামিরাও যোগসাজশে পালিয়ে যাচ্ছেন। 5 জানুয়ারি উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হটস্পট তৎকালীন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও হত্যা মামলার আসামি শাহ আলম। এসব ঘটনাগুলোকে কিভাবে দেখছে পুলিশ? পুলিশের কাজ করতে গেলে অনেক সময় অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। এগুলো মাথায় নিয়ে আমাদের কাজগুলো আমরা করে থাকি। এটা একটা তদন্তাধীন বিষয়। এখন এই সংক্রান্ত ইতিমধ্যে যারা
কয়েকজনের গাফিলতির অভিযোগে তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাই যদি নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত থাকেন এবং থানার মতো জায়গা থেকে যদি আসামি বিনা বাধায় পালিয়ে যান, তাহলে সামনের দিনগুলোতে দেশ অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। দেশের বিভিন্ন সংকটের মুহূর্তে সামনের সারিতে থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখার গৌরব রয়েছে বাংলাদেশ পুলিশের। তবে মাঝপথে স্বৈরশাসনে তা অনেকটাই ম্লান হয়েছে। দেশের মানুষের জানমালের নিরাপত্তার পাশাপাশি পুলিশ তার হারানো গৌরব ফিরিয়ে আনতে আরও দ্রুততার সাথে কাজ করবে, এমন প্রত্যাশা সবার। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। দেশে HMPV আক্রান্ত হয়ে প্রথম প্রাণহানির ঘটনা ঘটল। মারা গেছেন 30 বছর বয়সী নারী সানজিদা আক্তার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর সাইদুর রহমান জানান, রোগী নিউমোনিয়া সহ মাল্টি অর্গান রোগী ভুগছিলেন। মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আরেফুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। গত 12 জানুয়ারি এই নারীর HMPV-তে আক্রান্ত হওয়ার খবর আসে। জানা যায়, ওই নারীর বিদেশ সফরের কোনো ইতিহাস ছিল না। দুপুরে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর সাইদুর রহমান জানান, শুধুমাত্র HMPV রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা বিশ্বব্যাপী ঘটেনি। এই ভাইরাসে আক্রান্ত হয়ে 1000 জনে একজন মারা যেতে পারে বলে বলা হয়ে থাকে। শুধুমাত্র সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চললেই HMPV ভাইরাসে আক্রান্ত থেকে মুক্ত থাকা যাবে। 5 বছরের নিচের শিশু এবং 65 বছরের উপরে বয়স্কদের এই ভাইরাসে আক্রান্তের ঝুঁকি বেশি। তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দ্বিগুণ জীবাণু, দ্বিগুণ রুক্ষতা, জানো কিসে আছে দ্বিগুণ সুরক্ষা? তাই প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার, ওয়েটনেস ইন্ডিকেটর সহ কটনি সফট ডায়াপার, ইউভি রশ্মিতে জীবাণু মুক্ত সুগন্ধিযুক্ত টুইঙ্কেল ডায়াপার। ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। মনের মতো চুলের জন্য আগে আমি কত ঝামেলা করতাম, এখন আছে ইভা, বাংলাদেশের প্রথম পেঁয়াজের গুণ সমৃদ্ধ কোকোনাট হেয়ার অয়েল, যা পুষ্টি যুগিয়ে চুল করে ঘন, সিল্কি ও স্বাস্থ্যোজ্জ্বল। ইভা। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। যতবারই ছুঁই তোকে দিই যত্ন মাখা কোমল ছোঁয়া। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। কোমল ছোঁয়া প্রতিবার। বেবি সফট। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ ও অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম অন্তরে জাগ্রত করতে হবে। ওই ব্যক্তিমত্তাকেই যে ব্যক্তি গায়েবে বিশ্বাস করে। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Cricket is more than just a game in Bangladesh. It's a way of life. At Boshundhara Cricket Network, we are turning those dreams into reality with world-class facilities, cutting-edge technology, and expert coaches. Your passion, our commitment. Together, we will make your cricketing dream come true.
আবার স্বাগত নিউজ 24 সংবাদে। ছাত্র জনতা আর নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না, এমনটি বলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। কুড়িগ্রামে ফেলানি ফর লং মার্চ কর্মসূচির পর এক সমাবেশে এই কথা বলেন তিনি। আর সীমান্তে সব হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে করার জোর দাবিও জানান সার্জিস। বিস্তারিত রিপোর্টে। বৃহস্পতিবার কুড়িগ্রামে ফেলানি ফর লং মার্চ কর্মসূচিতে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। লং মার্চটি সকাল 10:30টায় জেলা শহরের কলেজ মোড় থেকে শুরু হয়। পরে নাগেশ্বরীর নাখারগঞ্জ বাজারে সমাবেশে যোগ দেন তিনি। বাংলাদেশের কোনো নাগরিকের লাশ যদি সীমান্তের তারকাটায় ঝুলে থাকে তবে মার্চ ফর ফেলানি ওই তারকাটাকে উদ্দেশ্য করে মার্চ হবে বলে হুঁশিয়ারি দেন সার্জিস আলম। আর যদি আমার কোনো ভাই কিংবা আমার কোনো বোন আমাদের ওই সীমান্তে ওই তারকাটায় তাদের লাশ ঝুলে থাকে, তবে আমাদের আজকের যে মার্চ ফর ফেলানি, সেই মার্চ ফর ফেলানি ওই তারকাটাকে উদ্দেশ্য করে মার্চ করবে। আর যদি আমাদের পরবর্তী ওই মার্চ তারকাটাকে উদ্দেশ্য করে হয়, তবে আমাদের এই লক্ষ্য তারকাটাকে ভেদ করে যতদূর দৃষ্টি যায় ততদূর যাবে। বাংলাদেশের সীমান্তে লাশ দেখতে চান না জানিয়ে আন্তর্জাতিক আদালতে সীমান্তে বাংলাদেশের নাগরিকদের হত্যার বিচারের দাবি জানান তিনি। বাংলাদেশের যত নাগরিককে ওই সীমান্তে লাশ করা হয়েছে তাদের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে। সীমান্তে যে মরণঘাতী অস্ত্রগুলো ব্যবহার করা হয়, চুক্তির মাধ্যমে সকল প্রকার মরণঘাতী অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করতে হবে। এ সময় সাম্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ ও কুড়িগ্রামের চরের জীবন জীবিকা উন্নয়নে নদী সংস্কারের 5 দফা দাবিও জানান সার্জিস আলম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল্ড, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। জামায়াত নেতা ডাক্তার ফয়েজ আহমদ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার নিহতের ছেলে ডাক্তার হাসানুল বান্না চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ দাখিল করেন। আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। 2013 সালের 13 ডিসেম্বর লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমদকে নিজ বাসায় গুলি করে হত্যা করা হয়। হত্যার পর তাকে বাসার ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। আমরা অভিযোগ দিয়েছি সেই হত্যাকাণ্ড তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, তৎকালীন র্যাবের এডিজি মেজর জেনারেল জিয়াউল হাসান এবং যার নেতৃত্বে যে টিমটা অভিযানে গিয়েছিল তারেক সাইদ, র্যাব 11 টিমের কমান্ডার, তার মোট 41 জনের বিরুদ্ধে আমরা অভিযোগ দাখিল করেছি। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। হোটেল রেস্তোরাঁ খাতে মূল্য সংযোজন কর ভ্যাট আগের 5% বহাল করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশের রেস্তোরাঁ মালিক সমিতি। এদিকে অন্যান্য আরো বেশ কিছু খাতের লোকজনও তাদের উপর নেওয়া সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। গেল 9 জানুয়ারি হঠাৎ শতাধিক পণ্য ও সেবার উপর বিভিন্ন হারে নতুন করে মূল্য সংযোজন কর ভ্যাট এবং সম্পূরক শুল্ক আরোপের সিদ্ধান্ত জানায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তীব্র প্রতিক্রিয়া আসে খাত সংশ্লিষ্ট উদ্যোক্তা ও ভোক্তা পর্যায় থেকে। বৃহস্পতিবার সকালে সারা দেশে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর আগারগাঁয়ে এনবিআর ভবনের সামনে মানববন্ধন করে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। মানববন্ধন চলাকালীনই সংগঠনটির দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়ে বৃহস্পতিবারের মধ্যেই আদেশ জারির কথা জানায় এনবিআর। গভর্নমেন্ট জনস্বার্থে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে যে রেস্তোরাঁ সেবার ক্ষেত্রে ভ্যাটের হার
পূর্বের মতোই 5% বহাল রাখা হবে। এবং আরেকটি বিষয় সেটা হলো তাদের যে বিষয় যে ছিল যে ভাসমান রেস্তোরাঁ কিন্তু অলরেডি এক্সেমশন দেওয়া আছে আগেই, অর্থাৎ কোনো ভাসমান রেস্তোরাঁর ক্ষেত্রে ভ্যাট আরোপিত হয়নি বা ভ্যাট আরোপিত নেই। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনবিআর এর সিদ্ধান্তকে সাধুবাদ জানায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। 15% ভ্যাট আরোপ একটি হঠকারী সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য তাদের। কোনো কিছু না বুঝে এই খাদ্যের একটা সেক্টরে 5% থেকে 15% নিয়ে আসা, এটা একটা হঠকারী সিদ্ধান্ত ছিল। এখান থেকে এনবিআর যে তার পুরো সিদ্ধান্ত চলে গেছে 5%, আমরা সাধুবাদ জানাই। এদিকে এনবিআর এর সিদ্ধান্তে ক্ষুব্ধ আরও বেশ কিছু খাত। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন জানিয়েছে, মোবাইল রিচার্জ এবং ব্রডব্যান্ড ইন্টারনেটে ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহার না হলে ঘেরাও হবে সচিবালয় ও এনবিআর। মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ডের উপর আরোপিত কর যদি আগামী রোববারের মধ্যে সরকার প্রত্যাহার না করে, তাহলে আমরা 21 অথবা 22 তারিখে আমরা পূর্ব ঘোষিত রাজস্ব ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করব এবং পরের দিন আমরা সচিবালয়ে অবস্থান কর্মসূচি গ্রহণ করব। দীর্ঘদিন ধরেই এনবিআর এর কর নীতি ও আদায় প্রক্রিয়া নিয়ে সমালোচনা করছেন ব্যবসায়ী ও ভোক্তারা। সাধারণ মানুষের উপর বোঝা চাপিয়ে নয়, নীতি এবং আদায় প্রক্রিয়া সহজ করে কর আহরণের জন্য জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর প্রতি আহ্বান উদ্যোক্তা এবং ভোক্তা পর্যায় থেকে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরও একটা বিরতির সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দর্শক আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার টিউলিপ সিদ্দিক ইস্যুতে মুখ খুলেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। তিনি বলেছেন, দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি। টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য ছিলেন। গত বছর তার দল ক্ষমতায় আসার পর থেকে তিনি দেশটির সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর তার কাজ ছিল যুক্তরাজ্যের অর্থ বাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া। তবে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তির থেকে ফ্ল্যাট উপহার নেওয়া সহ দুর্নীতির বিভিন্ন অভিযোগের মুখে পদত্যাগ করেন তিনি। দর্শক, যুদ্ধবিরতি চুক্তির খবরে উচ্ছ্বসিত ফিলিস্তিনিরা। তবে এমন ঘোষণা আসার পরও ইসরায়েলের বর্বর হামলা চলছেই। গাজা উপত্যকায় টানা 15 মাস ধরে চলা নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অবশেষে যুদ্ধক্লান্ত গাজাবাসী বিরতির খবরে উল্লাসে মেতেছেন। আগামী রোববার থেকে কার্যকর হবে যুদ্ধবিরতি। আর এই চুক্তির আওতায় গাজায় সংঘাত বন্ধের পাশাপাশি উপত্যকাটিতে হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তির পথও খুলবে। এদিকে গাজার খান ইউনিস এলাকা ও নুসেইরাত শরণার্থী শিবিরে হামলায় বেশ কজন নিহত হয়েছেন। বুধবার প্রাণ গেছে 82 জনের। এবার জানাবো খেলা সংবাদ। অনুশীলন বয়কট থেকে সরে আসা দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা আজ থেকে পাচ্ছেন বকেয়া বেতন। গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছে দলটির ম্যানেজার মেহরাব হোসেন অপি। তিনি আশ্বস্ত করেছেন, দলের সব ক্রিকেটার আজকের দিনের মধ্যেই বেতনের 25% নগদ অর্থ পেয়ে যাবেন। আর চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার আগে মোট চুক্তির অর্ধেক টাকা খেলোয়াড়দের বুঝিয়ে দেবেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক পক্ষ। অপি জানান, বিসিবি সভাপতি এবং মালিকের এ বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। তিনি বলেন, ফারুক আহমেদকে আশ্বস্ত করেছেন 24 ঘন্টার মধ্যেই ক্রিকেটাররা বেতন পাবেন। বিপিএলে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে 8 উইকেটে হারিয়ে চতুর্থ জয় তুলে নিল ফরচুন বরিশাল।
ঢাকার দেয়া 140 রানের টার্গেটে 24 বল হাতে রেখে জয় পায় তামিম ইকবালের দল। চট্টগ্রামের টসে জিতে ব্যাট করতে নেমে 13 রানে বিদায় নেন লিটন দাস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাজধানীর দলটি। ওপেনার তানজিদ তামিমের 62 রানের সুবাদে 17 রান ছাড়াই ঢাকা। শেষ দিকে ফরমানুল্লাহ 22 রানে বিদায় নিলে 139 রানে গুটিয়ে যায় পেরেরার দল। জবাবে তামিম ইকবাল 61 রানে ফিরে গেলেও ডেভিড মালানের অপরাজিত 49 রানে সহজ জয় পায় বরিশাল। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এছাড়া আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।